রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাইকে অঞ্জন প্রসাদ একটা ঘরে আটকে রেখেছিল। সম্পত্তি লিখিয়ে নিতে চায়, ও কিছুতেই সই করবে না। যে দুজন গুন্ডাকে পাহারার জন্য রেখেছে তারা খাবার দিতে আসছে, কিন্তু রোশনাই খাচ্ছে না। বলছে, তুমি যদি না খাও তাহলে শক্তি পাবে কী করে? রোশনাই বলেছে, আমি ওই লোকটার টাকায় খাবো? তোমরা ভাবলে কি করে? তোমাদের লজ্জা করে না? তোমাদের বাড়িতে মা ভাই বোন কেউ নেই? এইরকম একটা মেয়েকে আটকে রেখে চাপ দিচ্ছ সই করার জন্য। বলল, আমাদের কোনো পরিবার নেই, আর পরিবারও আমাদের খেয়াল রাখে না। এই অঞ্জন প্রসাদের মতো লোকেরাই আমাদের দেখভাল করে, আমরা কাজ করে দিই, টাকা পাই। তখন বলল রোশনাই, তোমাদের কোনো দিন ভালো হওয়ার ইচ্ছা হয় না? সঠিক পথে রোজগারও তো করা যায়। বলল, কে আমাদের সেই পথটা দেখাবে? আমরা কি করে রোজগার করব? তুমি ভাবছো এইসব ভালো ভালো কথা বলবে আর আমরা তোমাকে ছেড়ে দেবো, সেটা তুমি ভেবো না। আমরা কিন্তু তোমায় ছাড়বো না। আর তুমি খেয়ে নাও, তোমাকে সইটা করতেই হবে। আর একটা দিন তোমার হাতে আছে। ও বলেছে যে আমি মরে যাব, তবু আমি সই করব না। আমি মরে গেলে তো সম্পত্তি এমনি পেয়ে যাবে, তাহলে তোমরা মেরে ফেলো। মারছো না কেন? আমি কিছুতেই সই করব না, দেখি তোমরা কি করতে পারো। ওরা বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে তোমার তো খুব জেদ। বললো, হ্যাঁ, আমার খুব জেদ, আমি খুব জেদি। আমি নিজে জীবন শেষ করে দেবো, তাও আমি সই করব না। ওরা বলছে, তুমি জানো না তো, সহজে যদি সইটা না করো অন্য অনেক পথ আছে। আমরা তোমাকে শুধু দেখছি, তোমার কোনো অসম্মান করিনি, কিন্তু আমাদের যদি নির্দেশ দেয় অন্যভাবে তোমাকে ভোগ করার, এইভাবেই তুমি হয়তো বাধ্য হবে সই করতে। বলল, দেখো, তোমরা একদম বাজে কথা বলবে না। লজ্জা করে না তোমাদের? তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি নিজেকে শেষ করে দেবো। বুঝতে পারছো না আমার কথাটা? বলল, যাও তোমরা এখান থেকে, আমি এখন ঘুমোবো, দুদিন ধরে খাইনি। তখন বলছে, তোমাকে তো শক্তি পেতে হবে, তুমি না খেলে জুঝবে কি করে? বললো, আমার কোনো দরকার নেই, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। ওরা তখন খাবারটা ওখানেই রেখে দিল। বলল যে মনে করলে খেয়ে নিও, আমাদের খুব ঘুম পেয়েছে, আমরা গেলাম। এদিকে চ্যাটার্জি পরিবারে তুমুল অশান্তি। পুলিশ আসবে বাড়িটা দখল করতে। কিছুতেই স্বীকার করছে না দীপ্তজিৎ লালনের বাবার টাকা নিয়েই ও সম্পত্তি বাড়িয়েছে। ছোটু বলছে যে, মেজদা, তুমি বাড়িটা ছেড়ে দাও। বলছে, খবরদার, ঠাস করে এক গালে চড় মেরে দেবো। বলছে, হ্যাঁ, তুমি তো বড়, আমাকে মারতেই পারো, সেই অধিকার তোমার আছে। কিন্তু ওখানে মাধবীলতা ছিল। মাধবীলতা বলছে, না, উনি বড় ঠিক আছে, কিন্তু এখন আর তোমাদের মধ্যে সেই রকম অবস্থা নেই। তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো দুজনেই, যে তোমাকে চড় মারবে। আমি কিছুতেই এই কাজটা করতে দেবো না, আমি বাধা দেবো। সাথে সাথে বাবলু বলছে যে, তোমার আমাদের কথার মাঝে কথা বলার কি আছে? তুমি তো এই বাড়ির কেউ না। তখন আরণ্যকের মা বলছে যে, তুমি তো বিয়ে করব বলছো, হয়তো ভাবছো বেকার বাউন্ডুলে কেন বিয়ে করব, আমার টাকাই তো এই পরিবারে দিতে হবে, সেই জন্য হয়তো বিয়েটা পিছিয়ে দিচ্ছ। মাধবী বলল, সব কথার উত্তর আমি এখন দিতে পারবো না, বাধ্যও নই, কিন্তু কেউ ছোটুকে আঘাত করে কথা বললে আমি রুখে দাঁড়াবো, আমি ওর পাশে আছি। ওখানে আছে ওই বাড়ির কর্তা, অর্থাৎ দাদু। তিনি বলছেন যে, এই রকম ঘটনা কি করে ঘটলো। ওনার ছেলে বলছে যে, বাবা, আমি কিছুই করিনি। বড়দাকে বলছে যে, তুমি নিশ্চয়ই তোমার জামাইকে খেপিয়েছো। বললো, আমি এর বিন্দু বিসর্গ কিছু জানি না, আর আমাকে দোষ দিচ্ছিস? তোকে এবার আমি চড় মারবো। তুই যেরকম ছোটুকে চড় মারতে গিয়েছিলি বিনা কারণে, আমি তোকে কারণবশতই মারবো। তুই কি মনে করেছিস আমরা আমার জামাইকে খেপিয়েছি? কেন এসব কথা বলছিস? জাহ্নবী বলছে যে, তোমরা এখন উস্কাচ্ছ। রাজা বলল, বাবা, তুমি কিছু বলো না। বলছে, তুই আর বেশি কথা বলিস না।
বলছে ছোটু, তুমি যদি স্বেচ্ছায় বাড়িটা ছেড়ে না দাও তাহলে পুলিশ আসছে, অর্ডারও বেরিয়ে গেছে। ভাবছিল কোনো কিছু ছাড়াই ওরা ফাঁকা আওয়াজ দিচ্ছে, জানতেও পারেনি। বললো, ও এত কাণ্ড করেছে, আমাকে বাড়ি ছাড়তে হবে, আমি কিছুতেই বাড়ি ছাড়বো না। সবাই জানতে চাইছে তুমি যদি টাকা ধার না নিয়েই থাকো তাহলে তোমার এত ভয় কিসের। তখন বলল যে লালনের বাবা সকলকে দিয়েছিল ধার হিসেবে টাকা, তা আমরা সবাই ব্যবহার করেছি, ব্যবসা করতে গেছি, ফেল হয়ে গেছে। কিন্তু ওর বাবা বলছে, দেখো বাবলু, আমি তোমাকে আগেও জিজ্ঞেস করেছিলাম এত বড় বাড়ি বানাচ্ছ, তুমি কোথা থেকে টাকা পেলে, কিন্তু তুমি কোনো সদুত্তর দাওনি। তার মানে এটা অন্য কেউ তোমায় টাকা দিয়েছিল। লালন প্ল্যান করে ফাঁসাচ্ছে, এইসব গল্প দিচ্ছে, কিন্তু সেই সব কথা আর ধোপে টিকছে না। বলছে বাদশা যে বাবা তুমি বাড়িটা ছেড়ে দাও, ওরা ঠিক করেছে ওদের ফ্ল্যাট আছে সেখানে চলে যাবে। একটা মেয়ে আছে, তাকে বলছে জামা কাপড় গুছিয়ে নিতে, আরেক মেয়ে কলেজে গেছে, ও এসে গুছিয়ে নিয়ে চলে যাবে। এদিকে দাদু বলছে যে দেখো যতই হোক তুমি তো আমার ছেলে, তোমাকে আমরা আশ্রয় দিতে চাই, আমাদের যে পুরনো পোরশানটা আছে আমরা নয় ভাগ বাটোয়ারা করে ওখানেই থাকবো। কিন্তু মেজো বৌমা বলছে বাবা আমাদের তো সেরকম অবস্থা হয়নি, আর তাই ওখানে আমরা থাকতে পারবো না। আপনি কি জানেন না ওর কি আছে না আছে? বললো না, ব্যাংকের খাতাপত্র তো আমার জানা নেই বাবলুর কি আছে না আছে, কিন্তু ও যেহেতু আমার ছেলে, আমি ওর বাবা, আমারও একটা দায়বদ্ধতা আছে। আশ্রয়হীন হয়ে যাবে সেটা তো আমি হতে দিতে পারি না, তাই আমরা একসাথেই থাকবো। মেজো ছেলে চেঁচামেচি করছে। ওর মা বলছে যে বাবলু এরকম কেন হলো, জামাই কি ইচ্ছে করে ফাঁসিয়ে দিল? বললো হ্যাঁ, তাছাড়া আবার কি, আমি ওদেরকে সাহায্য করতে গেছিলাম, সাহায্য তো নিল না, উল্টে এখন ঝামেলা ঝঞ্ঝাট করছে। এই বাড়িটা কি ওর বাবার টাকায় করা? আমি তো বলেছিলাম টাকা দিয়ে দেবো, কিন্তু কিছুতেই শুনছে না। বাদশা বলছে বাবা তুমি আর নিজেকে ছোট করো না, তুমি যে কাজটা করেছো তার জন্য ওরা খুব কষ্ট পাচ্ছে, ওদেরকে টেনে পথে নামিয়ে দিয়েছো। কেন এরম করেছিলে? তোমাকে তো ভুগতেই হবে। গরিমাও ছিল, গরিমা বুঝতে পারছে না কি হয়েছে, বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কোথায় যাবে, কি করবে বুঝে উঠতে পারছে না। এবার পুলিশ আসছে, তার আগে মিনি লালন বাড়িতে ঢুকেছে, ঢুকে বলছে মিনি যে লালন তুমি একেবারে ছাড়বে না, আমাদের কম অসম্মান করেনি, আমার মা বাবা সকলকে এত অসম্মান করেছে, সেই প্রতিশোধ নিতে হবে। লালন বলল আমাদের ভদ্রতা দেখেছেন, কিন্তু কোনো দিন ভাবেননি যে আমাদেরকে ঠকিয়েছেন। আমি আর আমার মা প্রথম থেকেই জানতাম যে আপনি কেমন মানুষ, আপনার লজ্জা করে না? আপনি সমস্ত টাকা আত্মসাৎ করে নিয়েছেন, আজকে আমরা লেখাপড়া করতে পারিনি, আমরা ভালোভাবে থাকতে পারিনি, আমাদের কি এরকম জীবন প্রাপ্য ছিল? আপনি টাকা হয়তো দেবেন, কিন্তু সেই টাকার বিনিময়ে আমাদের জীবনটা কি ফিরিয়ে দিতে পারবেন? আজ আমরা যে দুর্দশায় আছি, পড়াশুনো শিখতে পারিনি, এখন বয়স হয়ে গেছে। মিনি বলল তুমি একেবারে শাস্তি দেবে, ওই মেজো কাকামণিকে একবারে ছাড়বে না, আর কাকিমাকেও না, ওরা অনেক অত্যাচার করেছে আমাদের ওপর। যখন মিনির মা বলছিল যে তোমরা একটা ফয়সালা করে নাও যাতে বাড়ি ছেড়ে না যেতে হয়, জাহ্নবী বলছে যে এখন তো উনি বলবেনই, মেয়ে জামাই বড় লোক, সেই জন্য এইসব কথাবার্তা। মিনির মা বলেছে খবরদার জাহ্নবী, তুমি ঝামেলা পাকাতে এসো না, কেন এসব কথা বলছো? লালন বলেছে যে বাদশাহজা কী করে আপনার ছেলে হয় আমি তো বুঝতে পারি না, এত ভালো একজন মানুষ আপনার ছেলে বুঝতে পারে না। পাজি হচ্ছে রাজা, মিনির দাদা, বৌদিও সেই রকম। ওরা যখন চেঁচামেচি করছে, বলছে দেখুন বাড়ি নয় আপনি না ছাড়লেন, কিন্তু তার বিনিময়ে সুদে আসলে আমাদের টাকাটা ফেরত দিন, 15 কোটি টাকা, তাহলে আর আপনাকে বাড়ি ছেড়ে যেতে হবে না। অত টাকা কোত্থেকে দেবে? বলছে লালন আপনার হয়তো 7 জন্ম চলে যাবে ওই টাকাগুলো ফেরত দিতে, আপনি তো পারবেন না,
তাহলে আপনি এখন কি করবেন? খুব মুশকিলে পড়েছে, কিছু বলতে পারছে না, ফাঁসিয়েছে সেটাও বলতে পারছে না, তথ্য প্রমাণও আছে। সেই সময় পুলিশ ঢুকেছে, কমিশনার বলছে আমি কোর্টের অর্ডার নিয়ে এসেছি, আপনাদের বাড়িটা ছেড়ে দিতে হবে। মিষ্টুকে বলছে তুমি ব্যাগ গুছিয়ে নাও, আমরা নতুন ফ্ল্যাটে চলে যাব, বাড়ি ছেড়ে ওদেরই যেতেই হবে। দাদু কিছু বলতে পারছে না, ওদেরকে যে ফাঁসানো হয়েছে সেই কথা বলছে, কিন্তু কমিশনার বলছে আপনি যেরকম কর্ম করেছেন আপনাকে তো ফল ভুগতেই হবে, আপনাকে এই বাড়িটা ছেড়ে যেতেই হবে, কোনো তো উপায় নেই। বলল যে আমি চলে যাব আর ওই বস্তির লোকগুলো এখানে এসে থাকবে। তখন বলেছে বস্তিতে টেনে নামিয়েছে কে? আপনি, ওরা তো বস্তির লোক নয়, তাহলে আপনি এত বড় বড় কথা বলছেন কি করে? ওদের যা প্রাপ্য আপনি সেটা ফেরত দিয়ে দিন, তাহলেই মিটে গেল, কিন্তু আপনি সেটাও তো দিতে পারছেন না। এবার ওরা কি করবে? এদিকে রোশনাই ভাবছে যে আমাকে এখান থেকে যে করে হোক পালাতে হবে, একটা দিন সময় আছে। যখন রাত গভীর হয়েছে ও দেখছে দরজাটা খোলা, বাইরে কোলাপসিবল গেটটাও টানা আছে, আর গুন্ডা দুটো সিঁড়ির ওপর বসে আছে। ও আস্তে আস্তে দরজা খুলে গেট খুলে দৌড়েছে, ওরা মনে হয় টের পেয়ে ওর পেছনে দৌড়চ্ছে। রোশনাই ভাবছে আমি নিজেকে কিভাবে রক্ষা করব, আমি কি করে পালিয়ে যাব, ওরা তো আমার পেছনে ধাওয়া করেছে, কাউকে পায়নি যে ওকে বাঁচাবে। মনে মনে ভেবেছিল যে যাও বা একজনকেও ভালোবাসতো, সেই স্যার যে হয়তো গরিমা দিদির সাথে সুখে সংসার করছে ওকে একেবারে ভুলেই গেছে। রোশনাই কি নিজেকে বাঁচাতে পারবে, নাকি আবার ধরা পড়ে যাবে? এবার ধরা পড়লে আর বাঁচার আশা নেই। কি করবে রোশনাই? চরম বিপদে পড়েছে। আদিত্যও কি ওর কোনো খোঁজ নিল না? যদি আরণ্যক জানতো সে নিশ্চয়ই ছুটে আসতো। এরপর দেখব কি হয়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকো।